গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে 15তম পর্ব। মেঘালয়ের বাংলাদেশ হাসপাতালের ডাক্তার ক্যাপ্টেন সিতারা বেগম বীর প্রতীকের নিজের কথা। 1961 সালের কথা। তখন আমি হলিক্রস কলেজের ছাত্রী। প্রচুর খেলাধুলা করতাম। ডাক্তার হওয়ার পর 6 মাস ইন্টার্নশিপ করে আর্মিতে 1970 সালের জুন জুলাই মাসে যোগদান করি, কারণ আমার বড় ভাইও ছিলেন আর্মিতে। 1970 সালের যোগ দিয়ে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত একজন লেফটেন্যান্টের পদে ছিলাম। 1971 শেষের দিকে জেনারেল উসমানী নির্দেশে আমার পদোন্নতি ঘটে, আমি ক্যাপ্টেন হই। বড় ভাই হায়দার সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে জড়িত ছিলেন। ছোট ভাই এটিএম সাফদার জিতু মুক্তিযোদ্ধাদের কাছে বিভিন্ন খবর এবং গোপন বার্তা পৌঁছে দেবার কাজে নিয়োজিত ছিল। 1970 সালের অক্টোবর মাসে আমি ছিলাম কুমিল্লায়। বড় ভাই মেজর হায়দার পিন্ডির চেরাট থেকে এই সময় বদলি হয়ে 3য় কমান্ডো ব্যাটালিয়নে চলে আসেন। যুদ্ধের মনে পড়ে তারিখটা ছিল 5 ফেব্রুয়ারি, রোজার দিন। 2 ভাই বোন কিশোরগঞ্জে বেড়াতে এসেছি। আমার ছুটি ছিল 1 মাস, আর বড় ভাই হায়দারের ছুটি ছিল 2 সপ্তাহের। তিনি কুমিল্লায় গিয়ে ফিরে গেলেন 1 মাস পরে ছুটি শেষ হবার আগেই, আর তখনই শুরু হয়ে গেল দেশের রাজনৈতিক সংঘাতজনিত আলোড়ন। মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আমি ঢাকায় ফিরে আসি। বড় ভাই তখন ক্যান্টনমেন্টে। আমার এক ফুপার বাসায় এসে তিনি লুকিয়ে ছুকিয়ে আমার সঙ্গে দেখা করতেন। তার কথা মতো ছুটির পর সেনাবাহিনীতে আবার যোগ দিয়ে কিশোরগঞ্জের বাসায় ফিরে আসি। কিন্তু যেদিন কিশোরগঞ্জ স্টেশনে এয়ার রেইড হলো, সেদিনই আমরা পালালাম। মামার শ্বশুর বাড়ি আমাদের বাড়ি থেকে 3 মাইল দূরে ছিল। চলে গেলাম সেখানেই। 1 সপ্তাহ থাকার পর আবার কিশোরগঞ্জে ফিরে এলাম। ক্যাপ্টেন নাসের এবং বড় ভাই হায়দার ময়মনসিংহের 2টো ব্রিজ উড়িয়ে দিতে এখানে এলেন। এ সময় কুমিল্লা ক্যান্টনমেন্টের হেডকোয়ার্টার্স থেকে 2 থেকে 3টা টেলিগ্রাম এলো জয়েন করার জন্য চাপ দিয়ে। আব্বাই এগুলোর উত্তর দিতেন এই লিখে, শি ইজ সিক, অর্থাৎ আমি অসুস্থ। 1 সপ্তাহ কিশোরগঞ্জে থাকার পর মিলিটারি আসার মাত্র 2 দিন আগে 10-12 মাইল উত্তরে হোসেনপুরে আম্মার নানার বাড়িতে পালিয়ে গেলাম। ওখানে থাকার সময় বড় ভাইয়ের খবর পেতাম। লোকমুখে শুনতাম তিনি আগরতলায় আছেন, ট্রেনিং দিচ্ছেন। বিশ্বাস করতাম না। কিশোরগঞ্জে সেই তখন আমার বড় ভাই এবং আব্বার নামে কাগজ বেরোতো যে তাদেরকে ধরিয়ে দিলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। জুলাইয়ের শেষের দিকে বড় ভাই একজন মুক্তিবাহিনীর সদস্যকে আমার কাছে পাঠালেন বাবা মাকে পাকিস্তানে মেরে ফেলেছে এই খবর পেয়ে। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন খবরটার সঠিকতা সম্পর্কে। জুলাইয়ের শেষ সপ্তাহে একটানা 8-10 দিন নৌকায় চেপে কিশোরগঞ্জের গোজাদিয়া ঘাঁটি হয়ে মেঘালয়ে পৌঁছালাম। তারপর সিলেটের টেকেরহাটে ছিলাম 1 সপ্তাহ। এরই মধ্যে বড় ভাই কি করে যেন আমার খবর পেলেন জানি না। সেখান থেকে ট্রাকে করে পৌঁছালাম শিলংয়ে। পথে আব্বা অসুস্থ হয়ে পড়ায় শিলংয়ে থাকলাম 4 থেকে 5 দিন। পরে গৌহাটি হয়ে আগস্টের প্রথম সপ্তাহে পৌঁছালাম মেঘালয়ে। 2-3 সপ্তাহ পরে যোগ দিলাম বাংলাদেশ হাসপাতালে। আমি 2 নম্বর সেক্টরের অধীনে ছিলাম। মেঘালয়ের বাংলাদেশ হাসপাতালটি ছিল বাঁশের তৈরি এবং তাতে বেড ছিল 400-র মতো। মেডিকেল কলেজের 300-400 ফাইনাল ইয়ারের ছাত্র সেখানে নিয়োজিত ছিল। লন্ডন থেকে মুবিন এসেছিলেন ডাক্তার জাফরুল্লাহ, ডাক্তার কিরণ সরকার দেবনাথ, ডাক্তার ফারুক আহমেদ, ডাক্তার নাজিমুদ্দিন এবং ডাক্তার মোর্শেদ। এদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। 10-12 জন ভলান্টিয়ারও আর্মি থেকে এসেছিলেন। তবে সুবেদারের উপরে কেউ ছিলেন না। কোনো ভারতীয় ডাক্তার আমাদের সাথে নিয়মিতভাবে থাকতেন না। তবে ঔষধের জন্য আগরতলা এবং উদয়পুর যেতে হতো। উদয়পুরের ডিসি মিস্টার ব্যানার্জি, আগরতলা এডুকেশন বোর্ডের পরিচালক ডাক্তার ব্যানার্জি, ডাক্তার মজুমদার এবং ডাক্তার চক্রবর্তী, এরা আমাদের প্রচুর সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের ওটি অর্থাৎ অপারেশন থিয়েটার ছিল প্লাস্টিক ক্লথ দিয়ে চারদিকে ঘেরা একটা ঘর। এর মেঝেও আবৃত্তি ছিল প্লাস্টিক ক্লথে। আমি ওখানে থাকার সময় কেবল 2 জন রোগী ডায়রিয়া ডিসেন্ট্রিতে মারা গিয়েছিল। ভারতীয় আর্মিরাও অনেক সৈন্য আসতো এখানে চিকিৎসার জন্য। আমি আগরতলা IA হসপিটালের মাঝে মধ্যে যেতাম। ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকেও আমরা প্রচুর সাহায্য পেয়েছি। আমাদের রোগীদের মধ্যে বেশিরভাগই থাকতো ম্যালেরিয়া আক্রান্ত। একবার ভারতীয় সেনাবাহিনীর একটা ট্রাক রাস্তায় খাদে উল্টে পড়ে গিয়েছিল। ট্রাকটি সেনা সদস্য ছিল ঠাসা।
আহতদেরকে আমাদের অ্যাম্বুলেন্সে করে এনে এখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। জেনারেল রব এর হেলিকপ্টারে গুলি লেগেছিল, তিনিও এখানে চিকিৎসা গ্রহণ করেছিলেন। যখন হাসপাতালে ছিলাম তখনও বড় ভাই হায়দারের সঙ্গে দেখা করতে পারতাম না। অধিকাংশ সময় অসম্ভব ব্যস্ত থাকতেন তিনি। মাঝে সাঝে দেখা হতো। আব্বাম্মা মেঘালয় ক্যাম্পের কাছে একটা মাটির ঘর ভাড়া নিয়ে মেঝেতে প্লাস্টিক ব্যাগ বিছিয়ে দিন যাপন করতেন। তাদের সাথেও ভাইয়া দেখা করতে সময় পেত না। শ্রাবণ মাসের এক দুপুরে 16 আগস্ট নাইমুল ঢাকা শহরে ঢুকে পড়ল। তার তেমন কোনো অসুবিধা হলো না। সে ঢুকেছে নরসিংদী এলাকার গ্রামের ভেতর দিয়ে। বাস, ট্রেন কিংবা লঞ্চে ঢুকলে চেকপোস্টের সমস্যায় পড়তে হতো। ডান্ডি কার্ড, আইডেন্টিটি কার্ড দেখানো, নানা প্রশ্নের জবাব দেয়া, হাজারো ফ্যাকরা। সন্দেহ হলে আটক। তার মতো রোদে পোড়া শহরে ধরনের চেহারা হলে কথাবার্তা ছাড়াই আটক। ইস্কুরূপের চাবি আটা। গ্রামের ভেতর দিয়ে যাতায়াত যে খুব নিরাপদ তা না। রাজাকার বাহিনী ভালো মতো গজিয়ে গেছে। লুটপাট করার সুযোগ থাকায় তারা বেশ উৎসাহী। শান্তি কমিটিও উৎসাহী। অচানক কেউ গ্রামে ঢুকলেই, আপনার নাম, আপনার পরিচয়। নাম পরিচয় সংক্রান্ত কিছু কাগজপত্র নাইমুলের সঙ্গে আছে। শান্তি কমিটির এক চেয়ারম্যান সাহেব হাজী আসমতুল্লাহর চিঠি আছে, টাইপ করা এবং পিস কমিটির সিল দেয়া চিঠিতে লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। পত্রবাহক সিরাজগঞ্জ নিবাসী ফরহাদ খান পাকিস্তানের একনিষ্ঠ সেবক। তাহাকে সব রকম সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাইতেছে। নাইমুলকে সেই চিঠি একবার শুধু দেখাতে হয়েছে। ঢাকায় ঢোকার মুখে এক রাজাকার কমান্ডার গম্ভীর ভঙ্গিতে চিঠি উল্টে পাল্টে দেখেছে। তার চিঠির দিকে তাকিয়ে থাকার ভঙ্গি বলে দিচ্ছে কমান্ডার সাহেব চিঠি পড়তে পারছেন না। আপনার পরিচয় বলেন। নাইমুল বলেছে, পরিচয় এখানে লেখা আছে। কমান্ডার সাহেব ধমক দিয়ে বললেন, লেখা তো জানি, মুখে বলেন। মুখে তো তালা নাই, তালা থাকলে বলেন, চাবি দিয়া খুলব। আমার কাছে মুখের চাবি আছে। আমার নাম ফরহাদ। কই মেলা দিছেন? ঢাকা। কি জন্যে? আমার স্ত্রী ঢাকায়, তাকে দেখতে যাচ্ছি। স্ত্রীর নাম বলেন। নাইমুল সত্যি কথাই বলল, মরিয়ম। হাত তুলে খারাপ, চেকিং হবে। নাইমুল হাত তুলে দাঁড়ালো। অন্য একজন এসে গায়ে থাবা দিয়ে চেকিং পর্ব শেষ করল। নাইমুলের মনে হলো কাজটা করতে গিয়ে দুজনে মজা পাচ্ছে। এই মজার উৎস নাইমুল জানে। বন্দুকের সামনে মানুষের ভয়ে ছোট হয়ে থাকে, এই ভয়টা দেখতে ভালো লাগে। নাইমুল বলল, ঢাকা শহরের অবস্থা কিছু জানেন? কমান্ডার বলল, অবস্থা ভালা। শহরে কি মুক্তি আছে? টুকটাক দু একটা থাকতে পারে, আমাদের অঞ্চলে নাই। তারপরও সাবধানে থাকবেন, এখন নাই, হঠাৎ চলে আসবে। কমান্ডার সাহেব বিরক্ত গলায় বললেন, এত ফেসালের দরকার নাই, যেখানে যাইতেছেন যান, আমাদের ফার্ম খাওয়ার খরচ দিয়ে যান। নাইমুল 10 টাকার একটা নোট দিল। কমান্ডার সাহেব সেই নোট অনাগ্রাহীর সঙ্গে হাতে নিলেন। শ্রাবণ মাসে আকাশ মেঘলা থাকে, রোদ থাকবে না, আর থাকলেও রোদের তেজ থাকবে না, এটাই নিয়ম। আজ নিয়মের ব্যতিক্রম। ঝকঝক করছে রোদ, শহর তেতে আছে, শহর থেকে ভাব বের হচ্ছে। দীর্ঘদিন গ্রামগঞ্জের কাঁচা সড়ক, চষা মাটির উপর হাঁটাহাঁটি করার পর শহরের পাকা রাস্তায় হাঁটতে নাইমুলের চমৎকার লাগছে। রাস্তাঘাট পরিষ্কার, দেয়ালে লেখা নেই, পথে ভিড় নেই। প্রতিটি বাড়িতে পাকিস্তানি পতাকা উঠছে, রিকশার সঙ্গেও কাগজের পতাকা। নাইমুল যাচ্ছে শান্তিবাগের দিকে। সেখানে তার পরিচিত একটা হোটেল আছে, হোটেল জিন্দা বাহার। বেশ কিছুদিন এই হোটেলের একটা ঘর, রুম নাম্বার 18, ভাড়া করে সে ছিল। হোটেলের লোকজন তার চেনা, সেই হোটেলে উঠাই তার জন্য সম্ভবত নিরাপদ। সে প্রথমে হোটেলের একটা ঘর, চেষ্টা করবে রুম নাম্বার 18 নিতে। বয়কে একটা টাকা দিয়ে বলবে 2 বালতি গরম পানি দিতে। 2 বালতি গরম পানি গায়ে ঢেলে আরামের একটা গোসল তাকে দিতে হবে। সে আস্ত একটা সাবান গায়ে ডলবে। অনেকদিন আরাম করে গোসল করা হয় না। আরামের গোসলের জন্য শরীর খাপ ধরে অপেক্ষা করবে। গোসলের পর খাওয়া দাওয়া। এই হোটেলের ইলিশ মাছের ডিমের তরকারি এবং কাতল মাছের মাথার মুড়ি খণ্ড তুলনাবিহীন। সে রুমে অর্ডার দিয়ে আরাম করে খাওয়া দাওয়া করবে। খাওয়ার পর একটা মিষ্টি পান, একটা সিগারেট, কিছুক্ষণের আরামের ভাত ঘুম।
মরিয়মের খোঁজে সে যাবে ঘুম ভাঙার পর। তাদের কোনো খোঁজখবর যে পাওয়া যাবে না এই বিষয়ে সে প্রায় নিশ্চিত। তাদের ঢাকায় থাকার কথা না, নিরাপদ কোনো জায়গায় চলে যাবার কথা। ঢাকা কি এখন নিরাপদ? পরিষ্কার পরিচ্ছন্ন নগরী কি নিরাপত্তার কথা বলে? ঢাকা এখন কুকুর ও কাকমুক্ত নগর। কুকুরমুক্ত হবার পেছনে যুক্তি আছে। মিলিটারিরা নাকি কুকুর সহ্য করছে না, দেখলেই গুলি করে মারছে। কিন্তু কাক গেল কোথায়? তারা নিশ্চয়ই কাকও গুলি করে মারেনি। নাইমুল হাঁটছে আর মনে মনে কাক খুঁজছে। কাক বলে কাকা, ঢাকা শহর খা খা। বাহ, সুন্দর মিলেছে তো। কুকুরের দেখা নাইমুল কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেল। মোটামুটি স্বাস্থ্যবান একটা ঘিয়া রঙের কুকুর ফুটপাতে শুয়ে আছে। তার শুয়ে থাকার ভঙ্গি বিষণ্ণ। নাইমুল বলল, এই, তোর খবর কি রে? কুকুর সঙ্গে সঙ্গে উঠে এলো। ঢাকা শহরে এই প্রথম নাইমুলের কারোর সঙ্গে কথা হলো। ডায়েরি লেখার অভ্যাস থাকলে এই ঘটনাটা সুন্দর করে লেখা যেত। আমি ঢাকায় প্রবেশ করেছি 16 আগস্ট দুপুরে। প্রথম কথা যা বলি তা হলো, এই, তোর খবর কি রে? প্রশ্নটি করা হয় একটা কুকুরকে। কুকুরের গায়ের রং ঘিয়া, সে পা খুঁড়িয়ে হাঁটে। এই কুকুর আমার সঙ্গে অনেক দূর হেঁটে হেঁটে আসে। আমি যখন শান্তিনগরের মোড় পার হই তখনই শুধু সে থেমে যায়, তবে তাকিয়ে থাকে আমার দিকে। তার তাকানোর ভঙ্গি এরকম যে আমি একটু ইশারা দিলেই সে আবারও আমার পেছনে পেছনে আসবে। আমি তাকে ইশারা দিতাম, কিন্তু দেইনি। তার কারণ আমার চোখে পড়ল একটা নাপিতের দোকান। সঙ্গে সঙ্গে চুল কাটার কথা মনে পড়ল। আমি ঢুকে গেলাম নাপিতের দোকানে। চুল কাটার সময় কথা বলা সব নাপিতের অভ্যাস। সে নাইমুলের চুল কাটছে আর তার মুখে কোনো কথা নেই। কচকচ করে চুল কেটে যাচ্ছে। নাইমুলের খুবই আরাম লাগছে। চুল কাটার ব্যাপারটা যে আরামদায়ক, নাইমুল তা আগে কখনো টের পায়নি। তার ঘুম ঘুমও পাচ্ছে। চুল কাটতে গিয়ে ঘুমিয়ে পড়া কোনো কাজের কথা না। নাইমুলকে বেশ কষ্ট করে জেগে থাকতে হচ্ছে। নাইমুল হাই তুলতে তুলতে বলল, আপনার নাম কি? নাপিত চাপা গলায় বলল, তৈয়ব। দোকান আপনার? মহাজনের দোকান। কারিগর কি আপনি একা? কাস্টমার কেমন হয়? হয় কিছু। মিলিটারিরা চুল কাটতে আসে? তৈয়ব এই প্রশ্নের জবাব দিল না। মিলিটারি প্রসঙ্গে কোনো কথা বলা বোধহয় নিষেধ। শহরে কি মুক্তি আছে? নাপিত কিছুক্ষণের জন্য কাচের ক্যাচক্যাচ শব্দ বন্ধ করে আবার শুরু করল। এই প্রশ্নের উত্তর দিল না। নাইমুল বলল, আপনারা শহরে আছেন, মুক্তির নাড়াচড়া বুঝেন না? বুঝার তো কথা। আছে, নাড়াচাড়া আছে। আপনি কি মুক্তি? নাইমুল সহজ ভঙ্গিতে বলল, আপনাদের দেখেই বুঝছি। কিভাবে বুঝলেন? এসব বোঝা যায়, মাথা মালিশ করে দিব। দেন, আগে শেভ করেন। মাথা মালিশ এতই আরামদায়ক হলো যে নাইমুল সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। ছোটখাটো ঘুম হলো না, লম্বা ঘুম। তৈয়ব তার ঘুম ভাঙালো না। খবরের কাগজ ভাঁজ করে পাশে বসে রইল। মাছি খুব উপদ্রব করছে। ঘুমন্ত লোকটার মুখে বারবার এসে বসছে। তৈয়ব খবরের কাগজ দিয়ে মাছি তাড়াচ্ছে। নাইমুলের ঘুম ভাঙল বিকেলে। তখন শহরে রোদ নেই, আকাশ মেঘলা। শ্রাবণ মাসের আকাশে মেঘ পানি বৃষ্টি। বৃষ্টি নামলে খুব সমস্যা হবে। নাইমুল এক কাপড়ে ঢাকায় এসেছে। তৈয়ব তাকিয়ে আছে, তার মুখ ভাবলেশহীন। নাইমুল বিরক্ত গলায় বলল, ঘুমিয়ে পড়েছিলাম, ডাকলেন না কেন? তৈয়ব জবাব দিল না। কত হয়েছে আমার? চুল কাটা, শেভ, মাথা মালিশ, কত হয়েছে বলেন? তৈয়ব বলল, আপনার কিছু দিতে হবে না। নাইমুল বলল, দিতে হবে না কেন? তৈয়ব এর প্রশ্নেরও উত্তর দিল না। নাইমুল বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, ভাই তাড়াতাড়ি বলেন কত? তৈয়ব আগের মতোই আবেগশূন্য গলায় বলল, আপনি মুক্তি, আমি মুক্তির কাছে টেহা নেই না। আমারে টেহা দেওয়ানোর চেষ্টা কইরা ফায়দা নাই, দিতে পারবেন না। বৃষ্টি ফোঁটা পড়তে শুরু করেছে। নাইমুল রাস্তায় নেমে পড়ল। সে হোটেলে জায়গা পেল না। হোটেলের মালিক বদল হয়েছে। মালিকের সঙ্গে নামও পাল্টেছে। এখন নতুন নাম পাকিস্তান হোটেল।
নতুন মালিক নাইমুলকে কঠিন গলায় বলল, হোটেলে লোক নেওয়া নিষেধ আছে, রেস্টুরেন্ট আছে, খানা খাইতে পারেন, থাকার জায়গা নাই। মিলিটারি নিষেধ? মাঝে মধ্যে চেকিং হয়, বিরাট দিকদারি। আশেপাশে কোনো হোটেল আছে? খুঁজেন, খুঁজে দেখেন। নাইমুল আরও 2টা হোটেল চেষ্টা করল। একটাতে বলল ফ্যামিলির সাথে বাচ্চা কাচ্চা থাকলে ঘর দিতে পারে, একা মানুষকে ঘর দেবে না। নাইমুল বলল, একটা রাতের জন্য আমার কোথাও থাকা দরকার, একটু ব্যবস্থা করে দেন। হোটেল মালিক ক্লান্ত গলায় বলল, আত্মীয় স্বজনের বাসায় যান, এইটা ছাড়া পথ নাই। হোটেলে আপনারা কেউ রাখবো না, ঢাকা শহরে আপন স্বজন কেউ আছে? নাইমুল দেরি না করে স্বজনের খোঁজে বের হলো। অপ্রত্যাশিত একটা ব্যাপার তো ঘটেও যেতে পারে, দেখা যাবে মরিয়মরা ঢাকাতে আছে, ওই বাড়িতে আছে। অনেকক্ষণ কড়া নাড়ার পর মরিয়মের মা ভীত গলায় শোনা যাবে, কে কে? এই মহিলা মেয়েদের কখনো দরজা খুলতে দেন না। নিজে আসেন দরজা খুলতে, পরিচয় দেওয়ার পরও আরও কয়েকবার বলেন, কে? হ্যাঁ কে? নাইমুল কড়া নাড়ার পর তিনি দরজার ওপাশ থেকে ভয়ে অস্পষ্ট হয়ে যাওয়া গলায় বলবেন, কে? নাইমুল গলা নামিয়ে বলবে, মা আমি নাইমুল, দরজাটা খুলুন, তবে কাউকে বলবেন না যে আমি এসেছি, আমি একটা সারপ্রাইজ দিতে চাই। তিনি দরজা খুলবেন, তবে নিজেকে নিশ্চয়ই সামলাতে পারবেন না, চিৎকার করে বলবেন, মরিয়ম, দেখে যাকে এসেছে। মরিয়ম কি করবে? দ্রুত সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা মচকে ফেলবে। এই মেয়ের সিঁড়িতে পা পিছলানোর রোগ আছে, সে সিঁড়ি দিয়ে নামবে অথচ পা পিছলাবে না, এটা হতেই পারে না। তাকে দেখে মরিয়ম কি করবে? ঝাঁপ দিয়ে তার গায়ের উপরে পড়বে এবং তাকে শুদ্ধ মেঝেতে ফেলে দেবে? এরকম ঘটার সম্ভাবনা আছে। মরিয়ম এমনই মেয়ে যে উত্তেজনার মুহূর্তে চিন্তাই করবে না আশেপাশে কে আছে। মা দাঁড়িয়ে আছে, বোন দাঁড়িয়ে আছে, থাকুক দাঁড়িয়ে, আমি আমার মানুষটার গায়ে ঝাঁপ দেব। যার যা ইচ্ছা মনে করুক, আমার কিচ্ছু যায় আসে না। মানুষটা যখন দোতলায় উঠবে, আমি শক্ত করে তার হাত ধরে রাখব। মানুষটা যদি লজ্জা পেয়ে হাত ছাড়িয়ে নিতে চায়, তাতেও লাভ হবে না, আমি আরো শক্ত করে হাত চেপে ধরব। মরিয়মদের বাড়ির সদর দরজার তালাবদ্ধ, একটা না, 2টা বড় বড় তালা। নাইমুল কিছুক্ষণ তালা ধরে দাঁড়িয়ে থাকলো। কেন দাঁড়িয়ে থাকলো সে নিজেও জানে না। রাত 9টা থেকে কারফিউ, আগে ছিল রাত 11টা থেকে। গত 1 সপ্তাহ হলো এই সময় এগিয়ে এনে 9টা করা হয়েছে। এর মধ্যেই থাকার জন্য নাইমুলকে একটা জায়গা খুঁজে বের করতে হবে। ঢাকা শহরে তার পরিচিত মানুষ নেই বললেই চলে। সে রওনা হলো আকামুসি লেনের দিকে। অনেকদিন সেই অঞ্চলে থেকেছে, যে বাড়িতে ছিল তার বাড়িওয়ালা নিশ্চয়ই তাকে ফেলে দেবে না। আকামুসি লেনে ঢোকা গেল না। কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই, এলাকায় কর্ডন করে মিলিটারি বাড়িতে বাড়িতে ঢুকছে। কমলাপুর রেল স্টেশনে চলে যাওয়া যায়, এক রাত স্টেশনের বেঞ্চিতে গড়াগড়ি করে কাটিয়ে দেওয়া যায়। কমলাপুর স্টেশনে থাকাও বিপজ্জনক, সেখানে কঠিন মিলিটারি পাহারা, সঙ্গে ব্যাগ সুটকেস নেই, একটা লোক ঘুরঘুর করছে, অতি সন্দেহজনক ব্যাপার। রাত 8টা বেজে গেছে, আর 1 ঘন্টা পরেই কারফিউ শুরু হবে। শেষ চেষ্টা হিসেবে নাইমুল রওনা হয়েছে শাহেদের বাসার খোঁজে। কয়েকবারই সে এই বাসায় গিয়েছে, তারপরও রাতে হয়তো খুঁজে পাওয়া যাবে না। 25শে মার্চের পর শহর মনে হয় নিজে নিজেই নিজেকে বদলে ফেলেছে, কিছু চেনা যায় না। নাইমুল ঠিক করলো শাহেদকে পাওয়া না গেলে দরজার ফাঁক দিয়ে আসমানি চিঠিটা ঢুকিয়ে দেবে, এতে একটা বড় দায়িত্ব শেষ হবে। তারপর যে কোনো একটা বাড়ির কড়া নেড়ে বলবে, আমাকে রাতে থাকার জায়গা নেই, আজকের রাতটা আপনাদের বাসায় থাকতে দিন, কারফিউ ভাঙলে আমি চলে যাব। নাইমুলের এখন মনে হচ্ছে তার ঢাকা আসাটা ভুল হয়েছে। ঝুঁকের মাথায় শেষ চলে এসেছে, মাথায় একটা জিনিস কাজ করছে। ছুটি কাটাতে যাচ্ছি, ছুটি, ভালো খাবার খাবো, ভালো বিছানায় ঘুমাবো, গরম পানি দিয়ে সাবান ডোলের গোসল দেব, ভাগ্য ভালো হলে মরিয়মের সঙ্গে দেখা হবে। এখন দেখা যাচ্ছে সবই এলোমেলো হয়ে গেছে। শুধু চুলটা কাটা হয়েছে, এখনো পর্যন্ত গোসল করা হয়নি, খাওয়া হয়নি। আরামের কোনো বিছানায় শোয়ার প্রশ্নই আসে না। রাতে যদি কেউ থাকতে দেয়, তাকে ঘুমাতে হবে বসার ঘরের সোফায়, তার জন্য নিশ্চয়ই বিছানা ছেড়ে দেবে না। কারফিউ শুরু হবার
5-7 মিনিট আগে শাহেদের বাসায় পাওয়া গেল। ভেতরে বাতি জ্বলছে, দরজা জানালা বন্ধ, জানালার ফাঁক দিয়ে আলো আসছে। শাহেদ না থাকলেও কেউ না কেউ নিশ্চয় আছে। ঝুমিয়ে বৃষ্টি নেমেছে। নাইমুল এক দৌড়ে বারান্দায় উঠে পড়ল, উঁচু গলায় ডাকল, শাহেদ, বাসায় আছিস? দ্বিতীয়বার ডাকার আগে দরজা খুলে গেল। শাহেদ দাঁড়িয়ে আছে, তার চোখে মুখে গম্ভীর বিস্ময়। নাইমুল প্রথম যে বাক্যটি বলল তা হচ্ছে, ঘরে গায়ে মাখা সাবান আছে তো? সাবান দিয়ে হেভি গোসল দিতে হবে। তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে চিনতে পারছিস না? শাহেদ বন্ধুর প্রশ্নের জবাব দেয়নি। যেভাবে তাকিয়েছিল সেভাবেই তাকিয়ে রইল। তার দৃষ্টিতে বিস্ময়, আনন্দ কিছুই নেই। নাইমুল ঘরে ঢুকতে ঢুকতে বলল, দাড়ি গুফটুপ গজিয়ে তুই তো 100% মাওলানা হয়ে গেছিস। তোকে দেখে মনে হচ্ছে দেওবন্দ থেকে পাশ করা মাওলানা। মাথায় টুপিও আছে, সবসময় টুপি পরে থাকিস নাকি? শোবার ঘর থেকে আগরবাতির গন্ধ আসছে। মেঝেতে জায়নামাজ পাতা, জায়নামাজের পাশে আগরবাতি জ্বলছে। নাইমুল বলল, ঘটনা কি? আগরবাতি কেন? শাহেদ বলল, একটা খতম পড়ছি, খতমে জালালি, 1,25,000 বার দোয়া ইউনুস। খতম শেষ হয়েছে? মাগরিবের ওয়াক্তে শেষ হয়েছে। আসমানিদের কোনো খবর পাচ্ছি না, এই জন্যই খতম। নাইমুল বলল, খতম শেষ করেছিস যেহেতু তখন খবর নিশ্চয়ই পাবি। কিছু বলা যায় না, ইট ওয়াজ এ স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড। গরম পানির ব্যবস্থা কর, গোসল করব। তুই খাওয়া দাওয়া কোথায় করিস? নিজে রাধি। খাবারের ব্যবস্থা কর, প্রচণ্ড খিদা লেগেছে। কি খাওয়াবি? খিচুড়ি খেতে ইচ্ছে করছে। খিচুড়ি খাওয়াতে পারবি? ঘরে ডিম আছে? আছে। খিচুড়ি আর ডিম কর। আমার খাওয়া কিন্তু বেড়েছে, আগে যা খেতাম তার 3 গুণ খাই। বেশি করে রাখবি। লেবু, কাঁচামরিচ এসব আছে? না। আচার নিশ্চয় আছে, ভাবি তো আচার পছন্দ করতো। আচার আছে। গুড। আমার মাথায় খাওয়া ছাড়া কোনো চিন্তা নেই। অতীতে যেসব সুখাদ্য খেয়েছি তার সবগুলোর কথা মনে পড়ছে। শাহেদ রান্না বসিয়েছে, কেরোসিনের চুলায় রান্না হচ্ছে। নাইমুল ঢুকেছে বাথরুমে। বাথরুমের দরজা পুরোপুরি খোলা। শাহেদ যেখান থেকে রান্না করছে সেখান থেকে বাথরুমের ভেতরটা পুরোপুরি দেখা যায়। শাহেদ সেদিকে তাকাচ্ছে না, কারণ নাইমুল সম্পূর্ণ নগ্ন হয়ে গোসল করছে। নাইমুল খুব আনন্দে আছে, এটা শাহেদ বুঝতে পারছে। এই প্রবল দুঃসময়ে একটা মানুষ এত আনন্দে কিভাবে থাকে সে বুঝতে পারছে না। শাহেদ বলল, তুই মুক্তিযুদ্ধে গেছিস তাই না? যুদ্ধ কেমন হচ্ছে? ভালো ভালো। ঢাকা শহরে অনেক মুক্তিবাহিনী ঢুকেছে। নাইমুল বলল, তুই যুদ্ধে গেলি না কেন? দাড়ি গজিয়ে দেওবন্দের মাওলানা হয়ে বসে আছিস। শাহেদ বলল, আসমানিদের কোনো খোঁজ পাচ্ছিলাম না বলে যেতে পারছিলাম না। খোঁজ পেলে যুদ্ধে যাবি? খিচুড়ি থেকে তো ভালো গন্ধ বের হয়েছে। কি দিয়েছিস? গরম মশলা। ডিম কয়টা রান্না করেছিস? 3টা। আমি একটা খাবো, তোর 2টা। 4টা ডিম দে, আমি 3টা খাবো। আচ্ছা, তুই ঢাকায় যুদ্ধ করার জন্য ঢুকেছিস? না, বিশ্রাম নিতে এসেছিলাম। মরির সঙ্গে দেখা করার শখ ছিল, দেখা হলো না। মরিটাকে? আমার বউ, আদর করে মরি ডাকি। মরিয়মকে শর্ট করে মরি। শাহেদ বিরক্ত গলায় বলল, তোর সব কিছুই উদ্ভট। আদর করে কেউ কাউকে মরি ডাকে? এক একজনের আদরের ভঙ্গি এক এক রকম। তুই ভাবিকে আদর করে কি ডাকিস? জ্যাপ ডাকি। জ্যাপ ডাকিস মানে? জ্যাপের মানে কি? কোনো মানে নাই। মানে অবশ্যই আছে, তুই বলতে চাস না। না বললে নাই, ভাবির কাছ থেকে জেনে নেব। দেখা হলে আমি তাকে ডাকবো জ্যাপ ভাবি। শাহেদের চোখে সঙ্গে সঙ্গে পানি এসে গেল। নাইমুলের মুখ থেকে জ্যাপ ভাবি শোনার পরপরেই শাহেদের চোখের সামনে সুন্দর একটা ছবি ভেসে উঠেছে। সে, নাইমুল, আসমানি আর রুনি, তারা 4জন যেন কোথায় বেড়াতে গেছে।
অসম্ভব সুন্দর একটা জায়গা, দূরে পাহাড় দেখা যাচ্ছে। তাদের সবারই একটু শীত শীত করছে। এর মধ্যে নাইমুল আসমানিকে খুব বিরক্ত করছে। একটু পরপর বলছে, জ্যাব ভাবি, জ্যাব ভাবি। নাইমুল বাথরুম থেকে বের হয়ে বলল, তোর রান্না কি হয়েছে রে? একটু বাকি আছে। শেষ হলে আমাকে বলবি, তখন বাথরুম থেকে বের হব, স্ট্রেইট খেতে বসবো। রান্না শেষ না হওয়া পর্যন্ত গায়ে গরম পানি ঢালতেই থাকবো। ঠান্ডা লাগাবি তো? আমরা যারা মুক্তিতে আছি তারা ওয়াটারপ্রুফ ঘড়ির মতো ঠান্ডা প্রুফ হয়ে গেছি। রোদ বৃষ্টিতে এখন কিছুই হয় না। ভাবির হাতের হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে রে। একবার ভাবি রান্না করেছিল, আমি একাই একটা আস্ত হাঁস খেয়ে ফেলেছিলাম। ভাবে আমার নাম দিয়েছিল হাঁস রাক্ষস। তোর মনে আছে? হ্যাঁ, মনে আছে। খেতে বসে নাইমুল খিচুড়ি ছানা ছানা করতে লাগলো। শাহেদের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, খিদা কেন জানি চলে গেছে রে, এখন শুধু ঘুম পাচ্ছে। আমার ভাগের খিচুড়ি রেখে দে, ঘুম ভাঙলে খাবো। শাহেদ বলল, কিছুই তো মুখে দিলি না। খিদেটা ঘুমের দিকে টান নিয়ে গেছে, এখন না ঘুমালে মরে যাব। নাইমুল খাওয়া ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোর জন্য আমি একটা উপহার নিয়ে এসেছি। উপহারটা শুরুতে দিতে পারতাম, ইচ্ছে করে দেরিতে দিলাম। শাহেদ বিস্মিত হয়ে বলল, কি উপহার? একটা চিঠি। কার চিঠি? কোথায় ঘুমাবো সেই জায়গাটা আগে দেখিয়ে দে। ঘুমিয়ে পড়লে খবরদার আমাকে জাগাবি না। তোর বাসায় মিলিটারি ঢুকে পড়লেও না। আমার প্যান্টের পকেটে চিঠিটা আছে, নিয়ে পড়। শাহেদ চিঠি পড়ছে। তার কাছে মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, বাড়ি ঘর দুলছে, শাসা শব্দ করছে, কানের পাশ দিয়ে গরম বাতাস যাচ্ছে। প্রবল আনন্দের সময় এরকম অনুভূতি হয় তার জানা ছিল না। রুলটানা কাগজে ছোট্ট চিঠি। জ্যাবগো, আমি রুনিকে নিয়ে ভালো আছি। শরণার্থী শিবিরে ছিলাম। তোমার বন্ধু নাইমুল সাহেব সেখান থেকে এনে তার এক আত্মীয়র বাড়িতে রেখেছেন। সেই বাড়িতে আমরা অতি যত্নে আছি, নিরাপদে আছি। ইতি, তোমার জ্যাব, হাসমানি। সাহেব চিঠি হাতে নাইমুলের বিছানার পাশে দাঁড়িয়ে আছে। নাইমুল শিশুদের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমোচ্ছে, আরামের ঘুম। দরজা খুলেই ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী আনন্দিত গলায় বললেন, আরে তুমি কেমন আছো শাহেদ? নাইমুল স্যারের পা ছুঁয়ে সালাম করতে করতে বলল, স্যার আমি শাহেদ না, আমি নাইমুল। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন, নাইমুল নামটাই মাথায় এসেছে, বলার সময় শাহেদ বলে ফেলেছি। তোমার ওর বন্ধু কোথায়? সে ইন্ডিয়ার দিকে রওনা হয়েছে, তার স্ত্রী কন্যার অনুসন্ধানে। আজ সকালে রওনা দিয়েছে। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিস্ময়ে অভিভূত হবার মতো ভঙ্গি করলেন, মুখে বললেন, বলো কি, আশ্চর্য তো। নাইমুল মনে মনে হাসল। কি অদ্ভুত মানুষ! জগতের কোনো কিছুর সঙ্গে মানুষটার যোগাযোগ নেই, অথচ তা তিনি প্রকাশ করতেও অনিচ্ছুক। স্যার, দুপুরে আপনার সঙ্গে খাবো। অবশ্যই খাবে, স্পেশাল ডিশ হবে। তুমি বাজার করে নিয়ে আসো, ঘরে চাল ডাল ছাড়া কিছুই নেই। ইলিশ মাছ খাওয়া যাক, কি বলো? মাছ কাটিয়ে নিয়ে আসবে, তেলে ভেজে গরম গরম খাবো। নাইমুল বলল, মাছ খাওয়া যাবে না স্যার, বাংলাদেশের মানুষ এখন মাছ খায় না। কেন মাছ খায় না কেন? মিলিটারিরা মানুষ মেরে মেরে নদীতে ফেলে। নদীর মাছ মরা গলা ডেড বডিতে মাংস খায়, এর জন্যই মাছ খাওয়া নিষেধ। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বললেন, ইলিশ মাছ তো নদীর মাছ না, সাগরের মাছ। সাগরের মাছ হলেও এরা ধরা পড়ে নদীতে। সেটাও কথা, তবে মাছ ডেড বডি খাবে কেন? মাছ কি আমিষ আসে নাকি? লাইব্রেরি ঘরে যাও তো, মাছের উপর কিছু বইপত্র থাকার কথা, পড়ে দেখি মাছ আমিষ আসে কি না। দেখা যাবে মাছ আমিষেই খায় না, মাটি শৈবাল এসব খায়। মাঝখান থেকে আমরা মাছ খাওয়া বন্ধ করে বসে আছি। নাইমুল লাইব্রেরি ঘরে গেল না, সরাসরি রান্নাঘরে ঢুকে গেল। তার চায়ের পিপাসা হয়েছে। নাইমুল রান্নাঘর থেকে বলল, স্যার আপনি কি চা খাবেন? ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী বিরক্ত গলায় বলল,
তুমি রান্না করে কি করছো? তোমাকে বললাম না মাছের উপর বই খুঁজে বের করতে। নাইমুল চায়ের পানি বসিয়ে দিয়ে মাছের উপর বই খুঁজতে গেল। স্যারের উপর তার সামান্য রাগ হচ্ছে। ডেড বডি পানিতে ফেলেছে বলে মাছ খাওয়া বন্ধ, এই বিষয়টি তার কাছে গুরুত্বহীন। গুরুত্ব পেয়ে গেছে মাছের খাদ্য কি। নাইমুল। জি স্যার। বই পাওয়া গেছে? খুঁজছি স্যার, সব বই এলোমেলো করে রাখা। বই তো এলোমেলোই থাকবে, গোছানো থাকবে শাড়ি জামা কাপড়। ভালো কথা, তুমি কি বিয়ে করেছ? জি স্যার। ওই রাতে তো আমি ভালো বিপদে পড়েছিলাম, তুমি ভুল ঠিকানা দিয়ে চলে গেলে। আমি রাত 10টা পর্যন্ত বাড়ি খুঁজলাম। তোমার স্ত্রীর নাম কি? মরিয়ম। সুন্দর নাম, যিশুর মাতা মরিয়ম। তুমি বৌমাকে নিয়ে অবশ্যই একদিন আসবে। আগে থেকে খবর দিয়ে আসবে যেন শার্ট পাঞ্জাবি কিছু একটা গায়ে থাকে। খালি গায়ে থাকা হয়েছে অভ্যাস, মেয়েদের সামনে খালি গায়ে থাকা বিরাট অসভ্যতা। আমি খবর দিয়ে তাকে আনবো। বই পাওয়া গেছে স্যার। ভেরি গুড, আমার কাছে বইটা দাও, আর একটা কাগজ কলম দাও। কাগজ কলম কি জন্যে? নোট করি, ছাপার অক্ষরের উপর দিয়ে শুধু চোখ বুলিয়ে গেলে তা তো হবে না, নোট নিতে হবে, কি পড়েছ সেটা ভাবতে হবে। স্যার, আমি কয়দিন আপনার সঙ্গে থাকব। থাকো, আপনার অসুবিধা হবে না তো? ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী জবাব দিলেন না, তিনি খাতায় নোট নেওয়া শুরু করেছেন। নাইমুল বলল, গতকাল আপনার বাড়ির কথা একেবারেই মনে আসেনি। গতকাল রাতে থাকার একটা জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী এই কথার উত্তর কিছু বললেন না। চায়ের পানি ফুটছে, নাইমুল চা বানাতে গেল। মৎস্য বিষয়ক জটিলতা শেষ না হওয়া পর্যন্ত ঋষিতুল্য এই মানুষটির কোনো কথা বলবেন না, এটা বোঝা যাচ্ছে। পুণ্যবান মানুষের আশেপাশে থাকলেই পুণ্য হয়, আলাদা করে পুণ্য করতে হয় না। নাইমুল ঠিক করল কয়েকদিন এই মানুষটার আশেপাশে থেকে সে পুণ্য সঞ্চয় করবে। এই আলাভোলা মানুষ তার জীবনের সমস্ত সঞ্চয়, পৈতৃক বাড়িঘর সবই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দান করে গেছেন। তিনি এখন চলেন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া পেনশনের টাকায়। মাঝে মাঝে তার মেয়ে কানাডা থেকে ডলার পাঠায়। স্যার। বলো। একটা প্রশ্ন করি, আপনি কি এই বাড়িটাও ইউনিভার্সিটিকে দিয়ে গেছেন? তবে মৃত্যুর পর। ইউনিভার্সিটি যদি এখনই বাড়িটা চায়, আপনি কি করবেন? ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী রেগে গেলেন, ধমাকেশ্বরে বললেন, বিশ্ববিদ্যালয়ের এটা তো খুবই অন্যায় সিদ্ধান্ত। আমি তো বলে দিয়েছি মৃত্যু পর্যন্ত আমাকে এ বাড়িতে থাকতে দিতে হবে। লিখিত কোনো ডিড অবশ্য হয়নি, মৌখিক কথা। দেখি টেলিফোনটা দাও তো, ভাইস চ্যান্সেলর সাহেবের সাথে কথা বলি। হুট করে আমাকে এত বড় ঝামেলায় ফেলে তো ঠিক হয়নি। নামল বলল, স্যার আপনি আপনার কাজ করুন, ইউনিভার্সিটি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। চা খান স্যার, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী চায়ের চুমুক দিয়ে খাতায় নোট নিতে লাগলেন। রুই মাছ, বৈজ্ঞানিক নাম ল্যাবে রোহিত। খাদ্য উদ্ভিদ ভুক, মাটিও খায়। কাতল, বৈজ্ঞানিক নাম কাতলা কাতলা। খাদ্য ফ্লাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, শ্যাওলা, জলজ উদ্ভিদ, ছোট চিংড়ি ও পোকামাকড়। ব্রিকেট মাছ, বৈজ্ঞানিক নাম সিরিনিয়াস মৃগালা। খাদ্য পচা জলজ উদ্ভিদ, পোকামাকড়, মৃত প্রাণীর দেহাবশেষ, মাটি। চিতল, বৈজ্ঞানিক নাম নোটোপেটার্স চিতালা। খাদ্য আমিষাশী। এ পর্যন্ত লিখে ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী ঘোষণা দিলেন, মাছ খাওয়া যাবে না, মাছের ডেড বডি খাওয়ার সম্ভাবনা আছে। দুপুরে হবে ডিমের ঝোল। মিলিটারিরা গৌরাঙ্গকে ধরে নিয়ে যাচ্ছে। তার পরনে একটি অতি ময়লা কালো রঙের প্যান্ট, খালি গা। অনেকদিন দাঁত ব্রাশ করা হয়নি বলে দাঁত কালচে হয়ে আছে, ঠোঁটের কোণে দগদগে ঘায়ের মতো হয়েছে। গৌরাঙ্গের কোমরে দড়ি বাঁধা, তবে তাকে মোটে চিন্তিত বলে মনে হচ্ছে না। সে মনের আনন্দে সিগারেট টানছে। এই সিগারেট কিছুক্ষণ আগে এক লেফটেন্যান্ট সাহেব দিয়েছেন। শুধু যে দিয়েছেন তা না, লাইটার দিয়ে সিগারেট ধরিয়েও দিয়েছেন। মিলিটারিরা বদ্ধ উন্মাদ এই মানুষটাকে নিয়ে খুবই মজা পাচ্ছে।
লেফটেন্যান্ট সাহেব একবার পাগলটার সঙ্গে কথা বলেন এবং আনন্দে প্রায় ভেঙে পড়েন। হেই, তুমি হিন্দু? ইয়েস স্যার। তুমি যে হিন্দু এটা প্রমাণ করো, প্যান্ট খুলে দেখাও তো। গৌরাঙ্গ সঙ্গে সঙ্গে প্যান্ট খুলে দেখালো। তার মুখ ভর্তি হাসি। तुम्हारा बीबी कहाँ? मिलिट्री ले गया। तुम्हारा বাচ্চা? গুল্লি খতম। খতম বলার সময় গৌরাঙ্গ চোখ বন্ধ করে জিভ বের করে মরে যাওয়ার ভঙ্গি করল। মিলিটারির দলটা বড় আনন্দময় সময় যাচ্ছে। গৌরাঙ্গ যাই করছে তাই তাদের পছন্দ হচ্ছে। শেখ মুজিব কে? লিডার, আওয়ার গ্রেট লিডার, জয় বাংলা। তুমি জয় বাংলার লোক? ইয়েস স্যার। জয় বাংলার লোকদের আমরা কি করি জানো? জানি স্যার, গুল্লি করেন। তোমাকেও তো গুল্লি করব। জি আচ্ছা, করেন স্যার। আর একটা সিগারেট খাবে? জি স্যার। লেফটেন্যান্ট সাহেব আবারও সিগারেট দিলেন, আবারও নিজেই ধরিয়ে দিলেন। তিনি পাগলটাকে আর্মি মেসে নিয়ে যেতে বললেন। গাছের সঙ্গে বাঁধা থাকবে, সবাই মজা পাবে। পাগলটা ইংরেজি জানে, এটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ গৌরাঙ্গ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম? ফেয়ার স্ক্রিন। লেফটেন্যান্ট সাহেব বললেন, বলো পাকিস্তান জিন্দাবাদ। গৌরাঙ্গ লজ্জা লজ্জা গলায় বলল, জয় বাংলা। এতেও লেফটেন্যান্ট সাহেব খুব মজা পেলেন। গৌরাঙ্গকে আর্মি মেসে নিয়ে যাওয়া হলো। ৩৬তম ব্রিগেডের প্রধান মেজর জেনারেল জামশেদের খাস কামরায় জরুরি স্টাফ মিটিং বসেছে। উপস্থিত আছেন ৯৩ ব্রিগেডের প্রধান ব্রিগেডিয়ার কাদির, ট্যাঙ্ক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট ফজলে হামিদ, বিমান বাহিনীর এয়ার কমোডর এনাম আহমেদ, ব্রিগেডিয়ার কাশিম এবং ব্রিগেডিয়ার বশির। নারায়ণগঞ্জ এলাকার দায়িত্বে নিযুক্ত ব্রিগেডিয়ার মঞ্জুর শুধু আসেননি, তিনি জেনারেল নিয়াজিকে নিয়ে আসবেন বলে জানিয়েছেন। জরুরি স্টাফ মিটিং সকাল ৯টায় শুরু হবার কথা। এখন বাজছে ১০টা ১১। মিটিং শুরু হয়নি, কারণ জেনারেল নিয়াজি এসে পৌঁছায়নি। তিনি জানিয়েছেন, পশ্চিম পাকিস্তানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল গুল হাসানের সঙ্গে তার অতি জরুরি কিছু কথা হবে। পশ্চিম পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বলে কথা হচ্ছে না, আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ব্রিগেডিয়ার বশির বললেন, আমরা নিজেরা কি আলোচনা শুরু করতে পারি না? জেনারেল জামশেদ প্রশ্নের জবাব দিলেন না। তিনি তার সামনে রাখা টিপট থেকে চায়ের কাপে চা ঢাললেন। ছোট্ট একটা দুর্ঘটনা ঘটল, চায়ের কাপ উল্টে গেল, চা পড়ল ধবধবে সাদা টেবিলে। গত স্টাফ মিটিংয়ে একই ব্যাপার ঘটেছে। এর পেছনে কি কোনো ইঙ্গিত আছে? যুদ্ধকালীন সময়ে ছোটখাটো বিষয়েরও অর্থ খোঁজা হয়, লক্ষণ বিচার করা হয়। ডেজার্ট ফক্স ট্যাঙ্ক সেনাপতি জেনারেল রোমেলো অভিযান শুরু করার আগে নানান বিচার বিশ্লেষণ করতেন। টেবিল ক্লথে পরা চা মুছে দেবার জন্য জেনারেল জামশেদের এডিসি রুমাল নিয়ে এগিয়ে এলেন। জামশেদ তাকে হাতের ইশারায় চলে যেতে বললেন। টেবিল ক্লথের চা ম্যাপের মতো তৈরি হয়েছে। কে জানে, এই ম্যাপও হয়তো ইশারায় আছে। ম্যাপটা দেখতে হয়েছে ইংল্যান্ডের ম্যাপের মতো। ব্রিগেডিয়ার কাদির হাতের ঘড়ির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আমরা কতক্ষণ অপেক্ষা করব? জেনারেল জামশেদ টেবিল ক্লথে তৈরি হওয়া ম্যাপ থেকে দৃষ্টি সরিয়ে ব্রিগেডিয়ার কাদিরের দিকে তাকালেন। কাদির বললেন, স্যার, আপনি কি জেনারেল নিয়াজির সঙ্গে আরেকবার কথা বলে দেখবেন? আমরা কতক্ষণ অপেক্ষা করব? আমাকে টঙ্গী যেতে হবে, সেখানে আমার ফিল্ড মিটিং আছে। জেনারেল জামশেদ টেলিফোনের দিকে হাত বাড়ালেন, আর তখনই টেলিফোন বাজল। নিয়াজির ফুর্তি মাখা গলা শোনা গেল, হ্যালো জামশেদ। ইয়েস স্যার। তোমার মিটিং শুরু করে দাও, আজ আর আমি আসবো না। ঠিক আছে স্যার। উপস্থিত সবাইকে তাদের অতি বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য আমার অভিনন্দন জানাও। অবশ্যই জানাবো স্যার। তারা সবাই পাকিস্তানের নিবেদিত যোদ্ধা এবং পাকিস্তানের অহংকার। জি স্যার। তোমার গলার স্বর বিষণ্ণ কেন? গত রাতে কি তোমার স্ত্রীকে স্বপ্নে দেখেছ? স্ত্রীকে স্বপ্নে দেখলে সৈনিক পুরুষদের মন বিষণ্ণ হয়। হা হা হা। হ্যালো জামশেদ। ইয়েস স্যার। মজার একটা জোক শোনো। এই জোকটা তুমি তোমার অফিসারদের সঙ্গে শেয়ার করতে পারো।
সবাই মজা পাবে। এক পাঞ্জাবি সুবেদার মেজর, নাম মিঠা খান। তার আসল যন্ত্রটার দৈর্ঘ্য ছিল 1 ফুট। মন দিয়ে শুনো, 1 ফুট। সে তার এই বিশেষ যন্ত্র সুরক্ষিত রাখার জন্য তার স্ত্রীকে একটা উলের মোজার মতো জিনিস বানাতে বলল। জামশেদ, শুনতে পাচ্ছ? পাচ্ছি। যন্ত্রটার দৈর্ঘ্য কত মনে আছে তো? 1 ফুট। রাইট। তোমার স্মৃতিশক্তি অসাধারণ। যাই হোক, মূল গল্প শোনো। মিঠা খানের স্ত্রী উলের মোজার মতো জিনিস তৈরি করলো। তারপর জেনারেল জামশেদ ধৈর্য ধরে কুৎসিত রসিকতা তার শুনলেন। ভদ্রতার হাসি হাসা উচিত, তার প্রয়োজন নেই, কারণ নিয়াজি নিজেই হেসে টেলিফোন ফাটিয়ে ফেলছেন। অন্য কারো হাসি শোনার প্রয়োজন তার নেই। জামশেদ, রসিকতাটা কেমন? ভালো, ভালো রসিকতা। এই লাইনের আরেকটা গল্প আছে, মডিফাইড ভার্সন। তোমাকে আরেকদিন শোনাবো, মনে করিয়ে দেবে? জি, মনে করিয়ে দেব। আমি যে আনন্দে আছি, বুঝতে পারছো তো? আপনি সবসময় আনন্দেই থাকেন। দ্যাটস রাইট। তবে আজ আনন্দিত হবার মতো ব্যাপার আছে। চাইনিজ আর কামিং। সে তো অনেকদিন থেকেই শুনছি। অনেক দিনের শোনা আর আজকে শোনা আলাদা। তারা ঝাঁকে ঝাঁকে নামবে। নামলে তো ভালোই। 1 সপ্তাহের মধ্যে ঘটনা ঘটবে। ভালো কথা। চাইনিজদের নিয়ে একটা মজার রসিকতা আছে, শুনবে? বলুন, শুনছি। নিয়াজি চাইনিজদের নিয়ে রসিকতাটা শুরু করেও শেষ করতে পারলেন না। হেডকোয়ার্টার্স থেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, তাকে লাইনে থাকতে হলো। জেনারেল জামশেদ মিটিং শুরু করলেন। আজকের এজেন্ডা সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা। তিনি সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমাদের সৈনিকদের মরাল কি? তার এই প্রশ্নের উত্তর কেউ দিল না। জেনারেল জামশেদ বললেন, সৈনিকদের মোরাল সর্বনিম্ন পর্যায়ে আছে বলে আমার ধারণা। এর কারণটা কি? যুদ্ধ শুরুই হয়নি, কিছু মুক্তি এদিক ওদিক ফুটফাট করছে, এতেই এই অবস্থা। কিন্তু বর্ডার আউটপোস্ট চাপের মধ্যে আছে। কিন্তু এখনও তো কোনো আউটপোস্ট কেউ দখল করেনি। ইন্ডিয়া সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করলে তবে আমরা খানিকটা চাপে পড়ব। এয়ার কমোডর এনাম বললেন, খানিকটা চাপে পড়ব? আমরা কি নিজেদের সম্পর্কে অতিরিক্ত আস্থা দেখাচ্ছি না? একজন প্রকৃত সৈনিক কি নিজের শত্রুর কাছে তুচ্ছ ভাববে? জেনারেল, আপনি কি বলতে চাচ্ছেন আমি প্রকৃত সৈনিক না? আপনি অকারণে উত্তেজিত হচ্ছেন কেন? বিমান বাহিনীর প্রধান কাজ উত্তেজিত হওয়া। মূল যুদ্ধ করে স্থলবাহিনী, বাকিরা উত্তেজিত হয়। আপনি কি জরুরি মিটিং ব্যক্তিগত কোন্দলের জন্য ডেকেছেন? জেনারেল জামশেদ বললেন, আপনি এই মিটিং অপ্রয়োজনীয় মনে করলে চলে যেতে পারেন। কিছুক্ষণের জন্য সবাই চুপ করে গেল। পরিস্থিতি সামাল দিলেন কর্নেল ফজলে হামিদ। তিনি বললেন, আমাদের সামনে সময়টা ভালো না। সামনের দুঃসময়ের কথা ভেবে আমরা কি আমাদের কথাবার্তা একটু সংযত হতে পারি না? জেনারেল জামশেদ বললেন, আমি যে সাময়িক উত্তেজনা দেখিয়েছি তার জন্য দুঃখিত। সত্যি কথা আপনাদের বলি, আমি হতাশাগ্রস্ত। বড় বড় কথা হতাশাগ্রস্তরা বলে। মুক্তিদের আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করছি। এদের তুচ্ছ করা কি এখন উচিত? এরা শক্তি সঞ্চয় করছে। এয়ার কমোডর বললেন, এরা এমন কোনো শক্তি সঞ্চয় করেনি যে আপনার মতো একজন শক্ত জেনারেল হতাশাগ্রস্ত হবেন। জেনারেল জামশেদ তার রিভলভিং চেয়ার পুরোপুরি এয়ার কমোডরের দিকে ফিরিয়ে বললেন, কাদের সিদ্দিকী নামের সিভিলিয়ানকে আপনি চেনেন? চেনেন না? নামটা পরিচিত বলে মনে হচ্ছে না। নামটা পরিচিত হবার কথা। ৩৬তম ব্রিগেডের একটা বড় অংশ আমরা তার পেছনে লাগিয়েছি। আপনাকে আপনার বিমান বাহিনী নিয়ে বেশ কয়েকবার তাদের আক্রমণ করতে হয়েছে। তার টিকিট দেখাও আমরা পাচ্ছি না। তারপরে আপনি যদি বলেন তার নাম আপনার পরিচিত মনে হচ্ছে না, তাহলে আমার কিছু বলার নেই। তার ভয়ে এতটা ভীত হবার কোনো কারণ তো দেখি না। আপনি দেখছেন না, আমি দেখছি। আমাদের অস্ত্র বোঝাই জাহাজ সে দখল করে নিয়েছে। তাও একটা না, তার হাতে এখন অস্ত্রের অভাব নেই। আমাদের আজকের এই জরুরি মিটিং কি তবে তাকে নিয়ে? তার মতো আরও তৈরি হবে। হোক, আমরা তখন সামাল দেব। তখন দেখা যাবে ভবিষ্যতে কি হবে
তা নিয়ে এখন দুঃস্বপ্ন দেখার কোনো কাজের কথা না। বেশ, তাহলে কাজের কথা কি আপনি বলুন। সভা আবারও নীরব হয়ে গেল। একসময় ব্রিগেডিয়ার কাসেম বললেন, চাইনিজ সাহায্যের কথা শুনেছি, সেই সাহায্য কবে এসে পৌঁছবে? জেনারেল জামশেদ ক্লান্ত গলায় বললেন, চাইনিজ সাহায্য আমাদের প্রয়োজন কি? এয়ার কমিডোর এনাম আহমেদের মতো দুর্ধর্ষ মানুষজন থাকতে আমরা কেন বাইরের দিকে তাকিয়ে আছি? যাই হোক, আজকের মিটিং অসম্পূর্ণ। জেনারেল নিয়াজির উপস্থিতিতে আমরা অতি সত্বর আবার বসব। গুড ডে। পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ জেনারেল গুল হাসান খানের সঙ্গে জেনারেল নিয়াজির টেলিফোনের মাধ্যমে কিছু কথাবার্তা হলো। অস্ত্র এবং 20টি মাঝারি ধরনের ট্যাঙ্ক নিয়ে একটা চীনা জাহাজ চিটাগাং পোর্টে ভিড়েছে। কথাবার্তা হলো মাল খালাস প্রসঙ্গে। গুল হাসান বললেন, আপনি অস্ত্র খালাস করবেন, কিন্তু ট্যাঙ্কগুলো পাঠিয়ে দেবেন পশ্চিম পাকিস্তানে। নিয়াজি বললেন, ট্যাঙ্কগুলোই আমার প্রয়োজন। ট্যাঙ্কগুলো আপনি চিটাগাং থেকে ঢাকা কিভাবে নিয়ে যাবেন? ট্রেন যোগাযোগ বন্ধ, সড়কপথে সমস্ত ব্রিজ নষ্ট। ট্যাঙ্কগুলো কিভাবে ঢাকায় নেব তা আমার ব্যাপার। আপনি কি দয়া করে বলবেন ট্যাঙ্কগুলো কিভাবে নেবেন? কিভাবে নেব সেটা আমার ব্যাপার। আমারও জানার ব্যাপার থাকতে পারে। অস্ত্র এবং ট্যাঙ্ক এসেছে ইস্টার্ন কমান্ডোর জন্যে। মূল প্রসঙ্গে আসুন, ট্যাঙ্কগুলো আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে নেবেন? আমি তো আগেই বলেছি সেটা আমার ব্যাপার। শুনুন জেনারেল, সব ট্যাঙ্ক আপনি করাচি পোর্টে পাঠাবেন, এটাই হচ্ছে সামরিক আদেশ। গুল হাসান খান টেলিফোন রেখে দিলেন। নিয়াজি সামরিক আদেশ অগ্রাহ্য করলেন। জাহাজের সব কিছুই চিটাগাং পোর্টে খালাস করা হলো। টেলিফোনের কথাবার্তায় জেনারেল নিয়াজির মেজাজ খুব খারাপ হলো, তবে এই খারাপ মেজাজ বেশিক্ষণ স্থায়ী হল না। তিনি সামান্য ভদকা পান করলেন। ভদকা শীতের দেশের পানীয় হলেও বাংলাদেশের গরমে এটা ভালো লাগে। প্রচুর বরফ এবং প্রচুর লেবু দিয়ে বানানো ভদকার গ্লাসে চুমুক দেয়া মাত্রই তার মনে এক ধরনের ফুরফুরে ভাব হয়। মনে হয় সৈনিক জীবনটা তো খারাপ না। বিশাল এক দায়িত্ব নিয়ে তিনি এসেছেন, দায়িত্ব তিনি ভালো মতোই পালন করছেন। এই যুদ্ধ কিছুদিনের মধ্যেই থেমে যাবে, তখন তিনি ইতিহাসের পাতায় স্থায়ী হয়ে যাবেন। পাঠ্য বই এ লেখা হবে পাকিস্তানের অতি দূর সময়ে টাইগার নিয়াজি হাল ধরেছিলেন। তিনি অতি দ্রুত ভদকার গ্লাসে চুমুক দিচ্ছেন। এত দ্রুত খাওয়া ঠিক না, কিন্তু তার অসুবিধা হচ্ছে না। বরং মনে হচ্ছে তার চিন্তা পরিষ্কার হচ্ছে, মাথা থেকে কুয়াশা সরে যাচ্ছে। তিনি ঠিক করলেন একটি আত্মজীবনীও লিখবেন, যেখানে পূর্ব পাকিস্তানকে পোষ মানানোর গল্প সুন্দরভাবে লেখা থাকবে। বইটি লেখার সময় তিনি বিনয়ী থাকবেন। বীর পুরুষরা বিনয়ী হয়, বিনয় বীরত্বের লক্ষণ। আত্মজীবনীটা ইংরেজিতে লেখা হবে, যাতে সব ভাষাভাষীরা পড়তে পারে। বইটার প্রথম লাইনটা হবে, ইট ওয়াজ মনসুন অফ ডিসকন্টেন্ট। জেনারেল নিয়াজির মন অতি দ্রুত আনন্দে পূর্ণ হল। এত আনন্দ একা একা ধারণ করা যায় না, আনন্দ বিলিয়ে দিতে হয়। তিনি জেনারেল জামশেদকে টেলিফোন করলেন। তাকে একটা জরুরি নির্দেশও দিতে হবে। কি নির্দেশ তা মনে পড়ছে না, তবে মনে পড়বে। কথা বলতে বলতে মনে পড়বে। নেশা করার এই এক আনন্দ। মানুষ একসঙ্গে সবকিছু ভুলে যায়, আবার তার সবকিছু মনে পড়ে একই সঙ্গে। হ্যালো জামশেদ। ইয়েস স্যার। আমি একটা আত্মজীবনিক গল্প লেখার পরিকল্পনা করেছি। ভালো করেছেন স্যার। এটি হবে পাকিস্তান রক্ষা বিষয়ক একটি প্রামাণ্য দলিল। অবশ্যই স্যার। বইটিকে আমি সুখপাঠ্য করার ব্যবস্থা করব। আপনার পক্ষে কাজটা কঠিন হবে না। অসংখ্য গল্প আপনি জানেন, সেসব গল্প নিশ্চয়ই বইতে পাওয়া যাবে। তা পাবে। ইস্টার্ন কমান্ডে তুমি এবং তোমার বীর সৈনিকরা যে সাহসী ভূমিকা রেখেছ তা উল্লেখ থাকবে। স্যার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমি সবাইকে সবার প্রাপ্য দেব। ভালো কথা, তোমার প্রতি একটা জরুরি নির্দেশ আছে। এতক্ষণ মনে পড়ছিল না, এখন মনে পড়েছে। স্যার বলুন। চিটাগাং পোর্টে কিছু ট্যাঙ্ক খালাস করা হচ্ছে, তুমি ট্যাঙ্কগুলো ঢাকায় আনার ব্যবস্থা করো। সেটা কিভাবে সম্ভব? আমি নির্দেশ তোমাকে দিলাম, কিভাবে সম্ভব তা তোমার ব্যাপার।
আমি দেখতে চাই নির্দেশ পালিত হয়েছে। জেনারেল জামশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ছোট্ট একটা দুঃসংবাদ আছে। নিয়াজি বিরক্ত গলায় বললেন, দুঃসংবাদ শোনার মতো মানসিক অবস্থা আমার নেই এখন, তারপরে বলো। আমাদের একটা পুরো কোম্পানি কাদের সিদ্দিকী ধ্বংস করে ফেলেছে, কয়েকজন তার হাতে ধরাও পড়েছে। কাদের সিদ্দিকী কে? ইন্ডিয়ান আর্মি? জি না স্যার, একজন সিভিলিয়ান মুক্তি। তাকে মৃত অথবা জীবিত অবস্থায় আমার সামনে হাজির করবে। তোমার প্রতি এটা আমার নির্দেশ, এটা সামরিক আদেশ। জেনারেল নিয়াজি টেলিফোন রেখে দিলেন। তার মেজাজ প্রচণ্ড খারাপ হলো। তবে কিছুক্ষণের মধ্যেই পুরনো ফুরফুরে ভাব আবার ফিরে এলো। তিনি তার আত্মজীবনী নিয়ে ভাবতে লাগলেন। নদীর নাম ধলেশ্বরী, তারিখ 12ই আগস্ট। 7টা জাহাজের বিশাল বহর এগুচ্ছে তাদের গন্তব্য ফুলছড়ি ঘাট। জাহাজ বোঝাই অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং রসদ। ফুলছড়ি ঘাটে মাল খালাস হবে। সেখান থেকে যাবে রংপুর এবং সৈয়দপুর, পাকিস্তান সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে। জাহাজ বহরের দায়িত্বে আছেন ক্যাপ্টেন আমানুল্লাহ, সহকারী কমান্ডার লেফটেন্যান্ট আতাউল্লাহ। জাহাজগুলো মালামাল বহন করছে, কাজেই নৌবাহিনীর সঙ্গে সম্পর্কিত না। স্থলবাহিনীর বেশ বড় দল জাহাজে আছে। তারে নির্বিঘ্নে জাহাজগুলো গন্তব্যে পৌঁছে দেবে। জাহাজের সারেংরা সবাই বাঙালি, নদী ভালো চেনে। তারা নদীর গভীরতা দেখে দেখে এগুচ্ছে। ক্যাপ্টেন আমানুল্লাহ আছেন SU ইঞ্জিনিয়ার্স LG-3 জাহাজে। তার সঙ্গে আছেন লেফটেন্যান্ট আতাউল্লাহ। বিশাল আকৃতির এই জাহাজের পাশাপাশি যাচ্ছে ত্রিপল ঢাকা ট্যাঙ্কার্স ST রাজন। এখানে আছেন সুবেদার রহিম খান। ক্যাপ্টেন আমানুল্লাহ জাহাজের ডেকে রেলিংয়ে ধরে দাঁড়িয়ে আছেন। তার কাছে এই প্রথম মনে হচ্ছে তিনি ছুটি কাটাতে এসেছেন। আনন্দময় নৌকা ভ্রমণ হচ্ছে। জাহাজ বহর দেখে 2 তীরের আতঙ্কিত মানুষের ছুটিতেও তিনি খুব মজা পাচ্ছেন। বাঙালির অতিরিক্ত মাছ খাওয়ার কারণে ভীরু স্বভাবের হয় বলে তিনি জানেন। আজ তার প্রমাণ দেখছেন। বাড়িঘর ছেড়ে লোকজন পালাচ্ছে। মাছ মারতে আসা জেলেরা নৌকা এবং জাল ফেলে ঝাঁপ দিয়ে পড়েছে পানিতে। ক্যাপ্টেন আমানুল্লাহ তাদের দোষ দিতে পারছেন না। 7টা জাহাজের বহর দেখে যে কেউ ভয় পাবে। ভীতু বাঙালি ছুটোছুটি দেখতে ভালো লাগে। জাহাজ এগুচ্ছে ধীর গতিতে। নদী সব জায়গায় সমান গভীর না, জায়গায় জায়গায় চর জেগেছে। নদীর গভীরতা দেখে দেখে এগোতে হচ্ছে সাবধানে। জাহাজের গতি আরেকটু বেশি হলে ভালো হতো। লেফটেন্যান্ট আতাউল্লাহ ডেকে উঠে এলেন। তার হাতে ক্যামেরা। তার উদ্দেশ্য নিজের কিছু ছবি তুলবেন, দেশে পাঠাবেন। ছবি এমনভাবে তোলা হবে যেন জাহাজ বহরের অনেকটাই ছবিতে আছে। তার বৃদ্ধা মা ছেলের ছবি খুব আগ্রহ করে দেখেন। ক্যাপ্টেন আমানুল্লাহ হাসি মুখে বললেন, হ্যালো মিস্টার ফটোগ্রাফার, তুমি যে হারে ছবি তুলো, তোমার ক্যামেরার ফিল্ম অবশিষ্ট থাকার কথা না? যদি থাকে আমার একটা ছবি তুলে দাও তো। লেফটেন্যান্ট আতাউল্লাহ বললেন, অবশ্যই স্যার। ছবিটা এমনভাবে তুলবে যেন আমাকে দেখে মনে হয় আমি ক্রিস্টোফার কলম্বাস। অবশ্যই স্যার। এখানে ছবি না তুলে চলুন ছাদে যাই, ছাদে ছবি ভালো আসবে। জাহাজ বহরের অনেকখানি পাওয়া যাবে। চলো যাই। ক্যাপ্টেন আমানুল্লাহ ছাদে উঠা সিঁড়িতে পা রেখেছেন। তখনই মটরের গোলা এসে জাহাজে পড়ল। ব্যাপার কি বুঝে ওঠার আগে বৃষ্টির মতো মেশিন গানের গুলি এসে পড়তে লাগল। তিনি বিস্মিত হয়ে বললেন, হোয়াট ইজ হ্যাপেনিং? বিশালী জাহাজ বহর আক্রমণ করার স্পর্ধা কে দেখাচ্ছে? লেফটেন্যান্ট আতাউল্লাহ বলল, স্যার, আমরা কাদের সিদ্দিকের এলাকার ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের আক্রমণ করেছে কাদের সিদ্দিকের বাহিনী। সে ছাড়া এই কাজ আর কেউ করবে না। ততক্ষণে নারকীয় কাণ্ড শুরু হয়ে গেছে। পেছনের জাহাজগুলো উল্টো দিকে চলতে শুরু করেছে, আর জাহাজটি এবং ST রাজন ছাড়া সামনের জাহাজগুলো দেখা যাচ্ছে না। ST রাজনের যেভাবে মর্টারের গোলা এসে পড়ছে, যে কোনো মুহূর্তে এতে আগুন ধরে যেতে পারে। এই ট্যাঙ্কারটিতে ডিজেলেই আছে 1,80,000 গ্যালন। জাহাজের কন্ট্রোল রুম থেকে ওয়্যারলেসে হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করা হলো। আমরা আক্রান্ত হয়েছি। বৃষ্টির মতো মর্টারের গোলা এসে পড়ছে। লেফটেন্যান্ট আতাউল্লাহ নিহত, সুবেদার রহিম খান নিহত। কি বলছো এসব? মেডে মেডে। জাহাজ নিয়ে পিছিয়ে আসো, কোনো ক্রমে যেন জাহাজ কাদের সিদ্দিকের হাতে না পড়ে। জাহাজ বোঝাই অস্ত্রশস্ত্র।
আমরা চড়ায় আটকে গেছি, সেনাবাহিনীর প্রায় সবাই নিহত, বিমান বাহিনী সাহায্য লাগবে, অবিলম্বে বিমান বাহিনী সাহায্য লাগবে। বিমান বাহিনী সাহায্য যাচ্ছে, জাহাজের অস্ত্র যেন তাদের হাতে না পড়ে। কাদের সিদ্দিকের বাহিনী এগিয়ে আসছে, তাদের দেখতে পাচ্ছি। হেভি মেশিন গান দিয়ে ওদেরকে আটকে রাখো, বিমান বাহিনীর সাহায্য আসছে। মেশিন গানাররা কেউ জীবিত নেই। কথা শেষ হবার আগেই বিকট শব্দে রকেট লঞ্চারের গোলা ফাটল। ক্যাপ্টেন আমানুল্লাহ ঝাঁপ দিয়ে পড়লেন পানিতে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে 15তম পর্ব এখানে শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।